নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আজকের গ্রাউন্ড রিপোর্ট নিয়ে আজ ঠিক সন্ধ্যে 7টায় এনকেটিভি বাংলার পর্দায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দফতর, পুলিশ সবাইকে আজকে একটু কড়া করে বকে দিলেন। কড়া করে বকে দিয়ে বললেন যে সবাইকে সবার কাজ ঠিক মতো করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা একাধিক বেআইনি কাজ করছেন, যেমন জমি দখল করে ফেলছেন, বেআইনিভাবে পুকুরগুলো বুঝিয়ে দিচ্ছেন, নদী বিক্রি করে দিচ্ছেন, ভাবুন নদী, একটা আস্ত নদী, সেই একটা আস্ত নদীকে লিজ দিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন, তাদের ব্যাপারে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও খরচা করলেন? এই প্রশ্ন আটকে উঠছে কারণ ঠিক একদিকে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রেস কনফারেন্স, যেখানে তিনি রীতিমতো প্রশাসনের বিভিন্ন স্তরে গিয়ে তিনি বলছেন ঠিকঠাক কাজ হচ্ছে না, ঠিকঠাক কাজ করতে হবে। কিন্তু একই সঙ্গে উল্টো ছবিটা দেখুন, প্রশাসন কাজ করবে কি করবে না তার আগে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তারা এক একটা যা কাজ করছে তাতে আমরাই চমকে চমকে উঠছি। একটা আস্ত নদী বাগদায় পঞ্চায়েত সমিতি লিজ দিয়ে দিয়েছে। ভাবুন, জায়গায় জায়গায় শুনছি বেআইনিভাবে পুকুর ভরাট করা হচ্ছে। আমরা প্রশ্ন করছি, প্রশাসন এটা আটকাবে, নাকি তৃণমূল দলীয় স্তরে এটা আটকাবে, নাকি কোনো জাদু বলে কেউ একজন এসে আটকাবে? তাই তো আমরা প্রশ্ন করছি যে টাকা মাটি, মাটি টাকা, বেআইনি জবরদখলে শাসকের মদত কি রয়েছে? বাগদায় নদী চুরি, তার পেছনে পঞ্চায়েত সমিতি, জেলায় জেলায় অবৈধ পুকুর ভরাতের হিড়িক উঠছে। কি পদক্ষেপ নিচ্ছে শাসক দল? আদৌ কি কোনো পদক্ষেপ শাসক দল নিচ্ছে কিংবা নেওয়ার ইচ্ছুক? কারণ এই ক্যাডাররা, এই কর্মীরা, তারাই তো ভোটের মেশিনারি। ভোট এলে তাদেরই তো রমরমা। তাই তাদেরকে কি চটাতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস? তাদের বিরুদ্ধে কড়া হাতে প্রশাসন নামতে পারবে? চলুন প্রথমে নিয়ে যাই আপনাদের বাগদায়, কারণ সেখানে অবাক কাণ্ড। সেখানে নদীর একাংশ রীতিমতো লিজ দিয়ে দিল পঞ্চায়েত সমিতি। কসবাকাণ্ডের মাঝেই এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠছে বাগদায়। কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সমিতি রীতিমতো টেন্ডার ডেকে, বিশ্বাস করুন, রীতিমতো টেন্ডার ডেকে মাছ চাষের জন্য জমির একাংশ অর্থাৎ নদীর একাংশ লিজ দেওয়া হয়েছে। সাগরপুরে নদীর একাংশ ঘিরে এখন মাছ চাষ চলছে। অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্থানীয়দের একাংশ। তবে পুলিশ বলছে এই ঘটনার তদন্ত তারা শুরু করেছে। তদন্ত শুরু করেও আমাদের প্রশ্ন, পুলিশ বাবু, ও বড় বাবু, কাউকে গ্রেপ্তার টেপ্তার করতে পারলেন? নাকি সেখানে তৃণমূল কংগ্রেসের পার্টির নেতারা বলে দিচ্ছে যে গ্রেপ্তারি টেপ্তারি হবে না? নদীর একাংশ, এই সেই নদী, যে নদীর একাংশ রীতিমতো ভাড়া দিয়ে মাছ চাষ করা চলছে, এবং এটা করছে পঞ্চায়েত সমিতি, খোদ প্রশাসন। আর এই নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক তরজাও তুঙ্গে। দেখুন, অভিযোগ হলো এইটা লিজ দেওয়া সরকারি এই সম্পত্তি, এটা লিজ দেওয়া যাবে না। কোনটা? এই বেতনা নদীটা। এই বেতনা নদীটা লিজ দিলে আমাদের সাধারণ মানুষের অসুবিধা হবে, কারণ এখানে চাষিরা পাট ফেলে, পাট জাগ দেয়, বিভিন্ন রকম আমাদের কাজ হয় বেতনাতে। তারপরে যদি এই বেতনাটা দেওয়া হয় মানুষের, এই যে মানে লিজ দেওয়া হয় বেতনা নদী, তখন এখানে আর কেউ এখানে নামতে দেবে না, কাউকে, সাধারণ মানুষকে এখানে কেউ নামতে দেবে না। আমরা গ্রাম থেকে এসে অবজেকশন জানাতে এসেছি যে দাত্তবতী নদী যাতে সবার অধীনে থাকে, গ্রামের সবাই মাছ বা আমরা চাষিরা যারা পাট দিয়ে মানে ইয়ে করতে পারে, সেই জিনিসটা যেন হয়। মানে ব্যক্তিগত দুজনাই লিজ নেবে বা কন্ট্রাক্ট নেবে, সেটা আমরা মানে গ্রামের থেকে বাধা দিতে এসেছি। স্বাভাবিক এইভাবে অবৈধ যদি ভাবে, ব্যক্তিগতভাবে যদি লিজ দিয়ে কেউ চাষ করতে ইচ্ছুক, তো এটা তো সম্ভব না। এটা গ্রামের মানুষ আরও আছে, সবাই মিলে একসাথে যদি থাকা হয়, চাষবাস করা হয়, সেটা ব্যাপার অন্যরকম হয়, সমিতি সিস্টেম করে। দখলটা কীভাবে হচ্ছে সেটা তো জানা সম্ভব না। এটা কোথা থেকে হচ্ছে সেটা যদি জানতে পারতাম, থরি না এখানে দরকার। আমরা টেন্ডার নিয়েছি 3 বছরের জন্য 45,000 টাকা। টেন্ডারটা কারা করেছে? এরা করেছে পঞ্চায়েত সমিতি আর বিডিও থেকে। পঞ্চায়েত সমিতির থেকে টেন্ডার নিলেন, এখন সমস্যা করছে, আপনার পঞ্চায়েত সমিতিকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কি বললেন? ওরা জানিয়েছি, জানার পরে বলছে দেখো এই ঝঞ্ঝাট করতে মাছ চাষ করা যায় না, তা আপনার টাকা রিটার্ন দিচ্ছি, অন্য লোক আছে। সেটা কবে বলেছেন? আজকেই সকালে বলেছে। আপনাদের সমস্যা কোথায়? মানে আপনাদের ডিস্টার্ব? আমাদের ডিস্টার্ব করছে, মাছ চাষ করতে দেবে না, বিষ দেবে, এসব হুমকি দিচ্ছে। কারা দিচ্ছে? পাড়ার লোকেই আছে কেউ। কেন? নদী বলে তো কিছু নেই, এখন সব খাল, ছোট খাল হয়ে গেছে, কোথাও কোথাও সব
ঘর বাড়ি হয়ে গেছে, ছোট ছোট পুকুর গাভীর মতন হয়ে গেছে। হ্যাঁ, এটা একসময় পাবলিক রেকর্ড ছিল, দলিল ছিল, এরপরে ব্যাংকের লোনও হতো, সবাই হতো। তারপর 2000 সালে বন্যার সময় বামফ্রন্ট সরকারই আবার ওটাকে খাস করে। তারপরে দীর্ঘদিন পড়েছিল, ওখানে কচুরিপানায় জাম হয়ে গেছে, মশা মাছি ব্যাঙ উপদ্রব, সাপের উপদ্রব, তারপরে মাছের আকাল, এবং কিছু মানুষ, বিভিন্ন এলাকার মানুষ, তাদের বক্তব্য ছিল যে এইভাবে পরি না থেকে, হ্যাঁ, যদি আমাদের পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিস থেকে আমাদের একটা কিছু কাগজপত্র দেয়, তাহলে আমরা কিছু সামান্য পয়সা দিয়েই তাহলে আপনার এলাকায় চাষ করতে পারি এবং মানুষের উপকার হয়, মাছ টাছগুলো আমাদের এলাকার মানুষ খেতে পারে। এই হিসাবে পঞ্চায়েত সমিতি এবং ব্লক লিগ্যাল পদ্ধতিতে, হ্যাঁ, মিটিংয়ে, স্থায়ী সমিতি মিটিংয়ে সিদ্ধান্ত করে খুব নামে মাত্র একটা পয়সায় বিভিন্ন লোক, এলাকার বিভিন্ন লোকে একটা সত্য দিয়েছে যে তোমরা 2 বছরের জন্য, 1 বছরের জন্য এটা চাষ করো, এবং পঞ্চায়েত সমিতিও কিছু দেয়। পঞ্চায়েত সমিতির এখতিয়ার নেই যে একটা নদীকে লিজ দেয়া, তো সেখানে বড় একটা দুর্নীতি, ওখানে বেআইনি, ওখানে পঞ্চায়েত সমিতি কখনো করতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে নদী দখল, বাওর দখল মৎস্যজীবীদের, এটা হলো তৃণমূলের অধিকার। এটা তৃণমূল মনে করে তাদের বাপ ঠাকুরদার সম্পত্তি, সেই বাপ ঠাকুরদার সম্পত্তি বলে এরা মনে করে নিজেরা দখল করে খাচ্ছে। আজকে এই নদী, নালা, খাল, বিল বন্ধ করার জন্যে আজকে পশ্চিমবঙ্গের মানুষ ভুগছে। ওটা খাস ল্যান্ড। 2000 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকাকালীন ওই জমিটি গভর্নমেন্ট খাস হিসেবে ঘোষণা করে, এবং ঘাস ল্যান্ড কাউকে লিজ দেওয়া যেতেই পারে, তার কিছু সিস্টেম আছে, সেগুলো খতিয়ে দেখতে হবে কারা লিজ দিয়েছেন। নদীগুলো সব মরে গেছে, কেন্দ্রীয় সরকার কোনো নদী সংস্করণ করেনি, নদীর মধ্য দিয়ে মানুষ যাতায়াত করে। নদীতে যে সারা বছর জল থাকে তা নয়, পুরো চাষের জমির মতনই হয়ে গেছে, হয়তো বর্ষার সময় একটু জল হয়, যা কেন্দ্রীয় সরকার উদাসীন, কোনো কাজ করেনি। অতএব কি অবস্থায় রয়েছেন আপনারা বললেন, আমি নিশ্চিতভাবে খোঁজ নিয়ে দেখব এবং উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য, যথাযথ ব্যবস্থা নেবার জন্য আমি প্রশাসনকে বলব। ভাবুন দেখি, তৃণমূল কংগ্রেসের লোকজন তারা বলছেন কোথায়, নদী তো নয়, ও তো খাল। আরে নদীর অস্তিত্বই স্বীকার করছে না। আবার আরেকজন বলছে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা। কেন্দ্রীয় সরকারের উদাসীনতা আর আপনারা জমি লিজ দিচ্ছেন, ব্যাপারটা ঠিক মানে বুঝলাম না আমি। কেন এই মুহূর্তে বাংলার কেউ বুঝতে পারছে না। তৃণমূল কংগ্রেস আর একটু নিজেদের সাফাইগুলো অন্তত ঠিকঠাকভাবে করুক। মানে নদীর চরিত্র বদলে দিলেন, নিয়ে বললেন না না ও আর নদী নয়, ও তো খাল হয়ে গেছে। তারপর বলছেন কেন্দ্রীয় সরকার উদাসীন, নদী তো আর নদী নেই, জলাভূমি হয়ে গেছে, সেখানে চাষবাস হচ্ছে। ব্যর্থতা কার? আপনাদের কে দিল এই পারমিশন? সেই নদী যেটাকে আপনি জলাভূমি বলছেন, সেই জমিকে লিজ দেওয়ার পারমিশন? এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরে ফিরে আসছে। নাকি জেলায় জেলায় যখন যা ইচ্ছে সেটাই করছেন আপনারা? এবার দেখুন জ্যাংড়া, এটা হচ্ছে জ্যাংড়া জলাভূমি ভরাটের অভিযোগ শাসক দলের একাংশের বিরুদ্ধে। এখানে জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে শ্রীকৃষ্ণপল্লীতে এই জলাশয়টি ভরাট করার এখন কাজ চলছে। শুধু তাই নয়, ভরাট করে আবার সয়েল টেস্টের প্রক্রিয়াও চলছে। আইনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে পঞ্চায়েত সদস্যের বাড়ির ঠিক কাছে এই জলাভূমি ভরাটের কাজ চলছে, আর সেই ভরাটের কাজ করছে শাসক দলেরই একাংশ। জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 269 এবং 270 নম্বর পাটের শ্রীকৃষ্ণপল্লীতে রাস্তার ধারে এই জলাভূমি ভরাটের কাজ চলছে। দেখুন চোখে আঙুল দিয়ে সেই ছবি দেখা যাচ্ছে। রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় জানান, জমির চরিত্র যাই থাকুক, বর্তমানে সেই জমিতে যদি জল থাকে তাহলে সেটা ভরাট করা যাবে না। প্রতিক্রিয়া জানিয়েছে সিপিআইএম এবং বিজেপিও। কিন্তু যখন তৃণমূল কংগ্রেস নিজে বলছে যে এটা জলাভূমি, এখানে ভরাট করা যাবে না, তাহলে আমাদের প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের একাংশ কিভাবে কোথাও নদী হাতাচ্ছে আর কোথাও এই জলাজমি ভরাট করছে? পরে তো এখানেই প্রমোটাররা বড় বড় বিল্ডিং তুলবে, তাই না? দেখুন এই নিয়েও সরগরম। তাপস চ্যাটার্জি অনুগামীরা কাজ করছে। তো দেখুন সুশান্ত ঘোষকে দেখলেন তো আপনারা, যদি টাকা পয়সা নবান্নে ঠিক মতো না পৌঁছায় গুলি খাওয়ার মতো অবস্থা হয়েছিল।
তাপসচারীও জানে যে ঠিক জায়গায় পয়সাগুলো পৌঁছাতে হবে। এই জন্য ওরাও নির্বিকারে, ওদের উপরে মাথায় মমতা ব্যানার্জির হাত আছে, ওরা নির্বিকারে জলাভূমি কেন সবই ভরাট করে দিচ্ছে, কৃষি জমি ওরা দখল করে নিচ্ছে, নিজেদের নামে করে নিচ্ছে। শুধু গৌরাঙ্গনগর নয়, রাজারহাট নিউ টাউন বিধানসভার ভেতরে সব পাড়াতে এই কাজ তৃণমূল বেআইনিভাবে করছে। আসলে বামফ্রন্ট আমলে এই নিউ টাউন শহরটা তৈরি হওয়ার পরে নিউ টাউন শহর এবং তার সংলগ্ন অঞ্চলের জমির দাম কয়েকশো গুণ বেড়ে গেছে, এবং তাই জন্যই তৃণমূলের আজকে লোভ, লালসায় জলাশয় বলো, নিচু জমি বলো, সেই সব ভরাট হচ্ছে, এবং এই সব কটা ভরাট হচ্ছে তৃণমূলের উপরতলার নেতাদের পারমিশনে। কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। আমরা যেগুলোর খবর পাই সেগুলো হাইকোর্টে কেস করছি, থানাতে জানাচ্ছি, ইরিগেশন ডিপার্টমেন্টে জানাচ্ছি, ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টে জানাচ্ছি, কিন্তু কেন এই জিনিস হবে? এরপরে তো নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে নিউ টাউনের। এবার আমি যখন জানতে পেরেছি আমি নিশ্চয়ই এটা বাধা দেওয়ার চেষ্টা করব। এটা যেহেতু আইনত অপরাধ, আমি এটা সমর্থন করব না। আমি আজকেই এটার পদক্ষেপ নেব বলে মানে স্কিম নিয়েছি, কিন্তু একটু বাচ্চাটা অসুস্থ বলে আমি বেরোতে পারিনি এখন। আমি জানি বিকেলে আমি বেরোবো, আমি এই পদক্ষেপ নিয়েছি। আমার এরিয়ায় আর হয়নি, ওই জন্য আমি আর অতটা ইয়ে করিনি, ওই একটা জায়গায় ছিল। পল্লীতে একটা জলাশয় ভরাটের অভিযোগ আসছে, এটা ধরুন আমি জানতাম না, আমাকে কেউ বলেও নি, আপনাদের মাধ্যমে আমি জানলাম, আপনাদের ভিডিও দেখলাম। দেখুন, জলাশয় এখন আইন অনুযায়ী, ফিশারি আইন অনুযায়ী যদি কোনো কেউ রেকর্ডে যাই থাকুক, সে নাকি শুনলাম আপনাদের মুখ থেকে বলেছে রেকর্ডে বা শালি বা বাস্তু, নিয়ম হচ্ছে ফিজিক্যাল পজিশনে যা আছে, আমি দেখলাম জলাশয় আছে, কোনো মতে জলাশয়ের কাজ করা যাবে না। আমি আপনাদের সামনেই দেখলেন, আমি প্রধানকে, সংশ্লিষ্ট প্রধানকে ফোন করে নির্দেশ দিয়েছি, আপনি নিজে ফিজিক্যাল করে বিষয়টাকে করুন। আইসি নিউ টাউনকে আমি যোগাযোগ করেছি, এবং মেম্বার মানে শম্পা মহলদার প্রধানকে বলেছি, শম্পা মহলদারকেও আমি বলেছি। যিনি পঞ্চায়েত সদস্য তিনি বলছেন, না না আমি তো এতদিন কিছু জানতামই না, এই তো সবে দেখলাম বলে এবার পদক্ষেপ নেব। আপনার বাড়ির পাশে এই অবৈধভাবে পুকুর ভরাট চলছে, জলাভূমি ভরাট চলছে, আর আপনি এতদিন দেখতে পাননি? মানে আপনি কোনোদিন নিজের জানলা খুলে একবার উঁকি মেরেও দেখার চেষ্টা করেননি যে আপনার বাড়ির পাশে কি হচ্ছে? এখন আপনি পদক্ষেপ নেবেন, এখন আপনি স্কিম করেছেন যে এবার এটাকে আটকাতে হবে। দিদি, এতদিন স্কিমটা কোথায় ছিল? যখন ওখানে ভরাট করা শুরু হলো, প্রথম লেয়ারের ঢালাই দেওয়া চারদিকে শুরু হলো, তখন আপনি দেখতে পাননি? বড় বড় হেভি মেশিনারি যখন কংক্রিট ঘোরাতে শুরু করলো, সেই আওয়াজও আপনার কানে ঢোকেনি? এর পরেও কি আপনি কিছু করবেন? গ্রাউন্ড রিপোর্টের কিন্তু নজর থাকবে আপনার উপর। এবার চলুন একটু ভাটপাড়ার দিকে যাই, যে ভাটপাড়া বারবার অশান্ত হয়ে ওঠে, ভোটের সময়ও যে ভাটপাড়ায় গুলি চলল। সেই ভাটপাড়া পুরসভার 28 নম্বর ওয়ার্ডের জলাশয় ভরাটের অভিযোগ, আর সেই অভিযোগ ঘিরেই এখন চাঞ্চল্য। এলাকার ব্রাহুতা বাড়িয়াতলা এলাকায় একটি জলাশয় ভরাট চলছে জোর কদমে। অভিযোগ, রাতের অন্ধকারে এই পুকুরে মাটি ফেলে জলাশয় ভরাট করছেন স্থানীয় তাপস বিশ্বাস নামে এক প্রমোটার। স্থানীয় ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই জমি নিয়ে জালিয়াতি করা হয়েছে, এমনটাও আবার অভিযোগ। বিষয়টি নিয়ে প্রশাসনকে অভিযোগ জানিয়েও এখনো পর্যন্ত কোনো লাভ হয়নি, এমনটা বলছেন ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। আর পুরসভার তরফে গাফিলতার কথা স্বীকার করে নিচ্ছেন খোদ উপপুর প্রধান। তিনি বলছেন গাফিলতি হয়েছে। আমাদের প্রশ্ন, গাফিলতির কথা যখন স্বীকার করলেন, অ্যাকশন নিলেন না কেন? কেউ কি বাধা দিল? দেখুন, ভাটপাড়াও সরগরম এই বেআইনি পুকুর দখলে। দেখুন, মাটি ফেলে ভর্তি করে ফেলছে। আমরা সকালবেলা উঠে দেখছি পুরো সারা রাত, এই 3 দিন 4 দিন ধরে সারাটা রাত মানে লরিতে মাটি ফেলে যাচ্ছে। সেটাই তো জানি। হ্যাঁ, পুকুরটা ভরাট করে দিচ্ছে। হ্যাঁ, বেআইনি তো, কিন্তু আমরা চাচ্ছি পুকুর আবার হয়ে যাক। হ্যাঁ, হুমকি তুমকি তো দিচ্ছিল, এই টাকাটার জন্য অনেকটাই হুমকি টুমকি দিচ্ছিল। বলছে মার্ডার হয়ে যাবে, দোকানের জায়গায় এই টাকার কথা যেন কেউ না জানে, দোকানের জায়গায় 3 কান যেন হলে কিন্তু মার্ডার হয়ে যাবে। একবার ভরাট করার চেষ্টা করেছিল, থানা থেকে এসে যারা কাজ করছিল তাদের তুলে নিয়ে চলে গেছিল, তারপর আবার ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তাও 2 বছর আবার সেটাকে নতুন করে একদিন চুপচাপ ছিল,
এখন আবার শুরু করবে। আপনাকে কি কোনো ভয় দেখাচ্ছে? না, আমাকে ওই ব্যাপারে কোনো ভয় দেখায়নি। আমার থেকে ও ওই 32 লাখ টাকা চোট করে নিয়েছে চিটিংবাজি করে। 32 লাখ। কিছুক্ষণ আগে আমার এক সিআইসি ছবিটা পাঠিয়েছে, আমি এইমাত্র পেলাম। আমি শিগগিরই চেয়ারম্যানের নজরে এটা আনবো, যাতে যে জায়গাটা ভরাট হয়েছে যাতে ওটাকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়। আমি চেয়ারম্যানের নজরে আনবো। বলছি ভাটপাড়া পৌরসভায় একাধিক পুকুর ভরাট হচ্ছে, বারবার আপনারা মানে স্টেপ নিচ্ছেন অবশ্যই, কিন্তু এইভাবে তো মানে ইনলিগাল কাজটা বেশি হচ্ছে না? দেখুন, এ তো বাস্তবিকই ঠিক, বাট কোনো একটা জায়গায় নিশ্চয়ই আমাদের তরফ দিয়ে কিছুটা গাফিলতি আছে। আমি চেয়ারম্যানের সঙ্গে আমি কথা বলবো যাতে এইগুলো মানে ঠিকঠাক করা যায় নিজেদের কারেকশন। মিউনিসিপ্যালিটির গ্যাথারতে এসছে অলরেডি, পুলিশ বিএলআরও সবাইকে বলা হয়েছে, আজকে পুরো টিম গেছে, সব বন্ধ করে দিয়েছে। পার্থবাবু, আপনি বলছেন চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো, আপনি বলছেন সবটা দেখে নেব, কিন্তু এতদিন ধরে কি দেখলেন? যার জমি তিনি বলছেন আমি তো নালিশ করেছিলাম, প্রশাসনের কাছে গেছিলাম, প্রশাসন উদাসীন, কিছুই করলো না। এবার চলুন একটু দুর্গাপুর থেকে ঘুরে আসি, কারণ দুর্গাপুরেও জলাজমি ভরাট এবং দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের ধারে দুর্গাপুরের 28 নম্বর ওয়ার্ডের মুচিপাড়া শিবপুর মোড় সংলগ্ন এলাকায়। অভিযোগ, নিজের প্রভাব খাটিয়ে একটি বড় জলাশয় স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী হিরণময় দাস তিনি কয়েকদিন ধরে জেসিপি মেশিন দিয়ে ভর্তি করছেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টা নিয়ে ভূমি রাজস্ব দপ্তরে অভিযোগ জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা যান, তারা কাজ বন্ধ করার নির্দেশ দেন। অন্যদিকে যে জমির মাটি দিয়ে ওই জলাজমি ভরাট করা হচ্ছে সেই করঙ্গপাড়া গ্রামের বাসিন্দা সুব্রত দত্তের অভিযোগ, তাদের জমি দেবোত্তর সম্পত্তি। দেবোত্তর সম্পত্তি মানে সেই জমিটা কেনা বেচা করা যায় না। বিষয়টা নিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে এখন অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এই নিয়ে যে রাজনীতি হচ্ছে, যে সরগরম রাজনীতি, তাই নিয়ে আমজনতারা কি বলছেন দেখুন। আমরা চাইছি যে আমাদের মা দুর্গার জায়গা যেন আমরা ইনট্যাক্টভাবে আমরা ঘুরে পাই। আমরা আইনের কাছে এবং সর্বসাধারণের কাছে আমরা এটা অ্যাপিল করছি যে আইন অনুযায়ী আমরা যেন আমাদের পুরো জায়গা, মায়ের জায়গা যেন সম্পূর্ণভাবে উদ্ধার হয়। আমরা দেখেছি এদিক থেকে জল সব এটা জল আসবে, এদিকে থেকে জলটা যাচ্ছে জলা জমি। হ্যাঁ, তারপরে কি দেখছেন? দেখছি ভরাট হচ্ছে সব। কত পুরনো এই জলা জমিটা? ঠিক বলতে পারবো না, আমাদের আজকে 12-14 বছর হচ্ছে দেখছি এটা পুরোটাই ভরাট জলা জমি। হ্যাঁ, এটা দিয়ে জল যেতে এটা। ভরাট কেন করা হচ্ছে? আমরা চাষ করতাম, দীর্ঘদিন ধরে পড়েছিল, এই তোমার পুরো টাউনশিপের জল আমাদের জমিতে ঢুকছিল, সেই জন্য আমরা জমিটাকে ভরাট করলাম, আমরা আবার চাষ। আমার এখানে তো জমি জায়গাও নেই, আর আমার এখানে পুকুরের পাটি কোথায় আছে যে আমি পুকুর ভরাট করবো? এটা একটা জলাশয় ছিল, মাটি ভরাট করা হচ্ছে, সেটার অভিযোগ আসছে। তা আমার এখানে কেন থাকবে? আমার তো এখানে পাট নাই কিছু, এখানে এমনি চাষ জমি ছিল, আমি দেখেছি সেখানে ওরা চাষিরা জলা জমি, জমিটা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা দেখলাম আমি 3টে প্লট পেলাম, আমাদের আড়াই গেছিল ইনকোয়ারি করতে, 104, 103 আর 90 প্লট নাম্বার, 3টে প্লট, 3টে হচ্ছে খাটপুকুর মৌজার প্লট। এবার ওই প্লটগুলোর এমনি ইয়ে হচ্ছে দেবোত্তর সম্পত্তি, জমির ক্লাসিফিকেশন বাইদ আছে, কিন্তু ভাবুন, আপনারা আমার জমি বাদ দিন, দেবোত্তর সম্পত্তি পর্যন্ত দখল হয়ে যাচ্ছে, বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। ভূমি রাজস্ব দপ্তর এসে বলছে কাজ বন্ধ করতে হবে, তারপরেও যারা এই কাজ করছেন তারা নির্বিকার। চলুন একটু পুরুলিয়া যাই, লালপাহাড়ির দেশ সেই পুরুলিয়া, সেখানেও পুকুর ভরাটকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে পুকুর মালিকের অশান্তি, এবং সে অশান্তি রীতিমতো তুঙ্গে। পুরুলিয়া পুরসভার 3 নম্বর ওয়ার্ডের সূর্য সেন পল্লীর এই ঘটনায় এখন গোটা এলাকায় চাঞ্চল্য। অভিযোগ, এলাকার কামারপুকুর নামে একটি পুকুর ভরাট করছেন মালিক আশিস অধিকারী ও সঞ্জয় অধিকারী। স্থানীয়দের দাবি, ওই পুকুর ভরাট হলে এলাকায় পানীয় জলের সমস্যা হবে, তাই এই ভরাটের সময় স্থানীয়রা কাজ বন্ধ করে দেন।
ভূমির চরিত্র অনুযায়ী আদালতের নির্দেশ তাদের পক্ষে রয়েছে, এমনটাই বলছেন পুকুরের মালিকরা। পাল্টা স্থানীয়রা বলছেন পুকুর ভরাট রুখতে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন আদালত স্থগিতাদেশ দিলে পুরসভা ব্যবস্থা নিলে নচেত নয়, অর্থাৎ আদালত যদি বলে তাহলে পুরসভা এসে কাজ বন্ধ করবে, নচেত নয়। আমাদের প্রশ্ন, যখন সেখানকার স্থানীয়রা বলছে যে এই পুকুর ভরাট করে দিলে পানীয় জলের সমস্যা হবে এবং পুরুলিয়ার মতো রুক্ষ মাটির একটি জায়গায় একটি দেশে সেখানে যদি এভাবে জলের সমস্যা হয়, তাহলে পুরসভার কি সিভিক নিডস কিংবা আম জনতার কথাটা আগে শোনা উচিত নয়? নিশ্চয়ই উচিত, কিন্তু আবার ভোট ব্যাংক রয়েছে। এই যে পুকুরের মালিক, তারা কোন প্রমোটারের সাথে লিঙ্কড আপ, তারা কোন ব্যবসায়ীর সাথে লিঙ্কড আপ, সেটাও তো দেখতে হবে। পুলিশ গেছে, কথা বলছে, স্থানীয়রা রয়েছে, তবে পুকুর যার যে মালিক সে বলছে আমি তো ভরাট করবই। লোক যদি জল না পায়, জনতা যদি জল না পায়, তাতে তাদের কিছু নেই। দেখুন সেখানেও সরগরম রাজনীতি। এখানে পুকুর ভরাট করছে, সেই পুকুর ভরাটের ট্রলিগুলো আমরা আটকাই, যেগুলো মাটি নিয়ে ঢুকছে। আগেও তো কবার প্রতিবাদ হয়েছে, তখন আমরা যখনই মাটি ঢোকায় তখন আমরা প্রতিবাদ করি। আমার কাজ চলছিল, আমাদের কাজের মেয়ে ছেলেরা কিছু মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে ধাক্কি করে, তখন আমরা আসি ছুটে নিই। বোধপুকুর আগেও তো কিছুগুলা, কিন্তু আমরা তো কোর্টেও গেছিলাম, আমাকে এদের কোনো স্টে অর্ডার নেই, কোনো এন্ট্রিয়াম অর্ডার নেই, কোনো ইনজাংশন। সূর্য সেন পল্লীর যে পুকুরের বিষয়টা, এটা সম্পূর্ণ রাইতি পুকুর ছিল। তারা নিয়ম অনুযায়ী আমাদের ভূমি দপ্তর থেকে তারা কনভার্সন করে নিয়েছে, তারা বাস্তু জমিতে করে নিয়েছে। সেম প্যারালাল নিয়মে তারা আরেকটি পুকুর করেছে সেম মৌজাতে। পরবর্তীকালে এটা মামলা ছিল, সেই মামলাতে রায় পেয়ে তারা এই সমস্ত কাজটা প্রক্রিয়া হয়েছে, তার সমস্ত পেপারস কপি এসডিও পৌরসভা সবাইকে দেওয়া হয়েছে। এখন সূর্য সেন পল্লীর অধিবাসীরা বারবার ডেপুটেশনে এসছেন, পুজোর আগেও এটা নিয়ে হয়েছিল ওখানে। সেই সময় আমরা কাজ বন্ধ করতে বলেছিলাম। এখন যারা ধরুন ওখানে কাজ করছে তারা তো টাকা ইনভেস্ট করেছে, ডেভেলপারদের বিভিন্ন রকম আছে। এখন সূর্য সেন পল্লী তারা তো এই ব্যাপারটাকে নিয়ে কোর্টে যাওয়ার কথা ছিল তাদের সঙ্গে আলোচনা, কারণ পুরো ব্যাপারটাই কোর্টের ভিত্তিতেই অর্ডার টর্ডার পেয়ে সবকিছু হয়েছে। আমাদের পাটে কিছু নেই, এখন পৌরসভার কোনো ভূমিকা। কোথাও গোটা একটি নদী, আস্ত একটি নদী, সেই আস্ত একটি নদী পঞ্চায়েত সমিতি লিজ দিয়ে দিচ্ছে, বলছে ওটা নদী নাকি, ওটা তো খাল, ওটা তো বিল। কেন্দ্র সরকারের উদাসীনতা। আরে কেন্দ্রের উদাসীনতা দেখার আগে দাদা আপনি একটু নিজে দেখুন না যে কাজটা করছেন সেটা তো বেআইনি। একটা নদীকে আপনি মাছ চাষের জন্য লিজ দিতে পারেন? আপনি পঞ্চায়েত সমিতি, মানলাম আপনি শাসক দলের লোক, মানলাম আপনি শাসক দলের ভোট পেয়েছেন, পঞ্চায়েত ভোটে কিভাবে ভোট হয়েছিল আমরাও জানি, আমরাও দেখেছি। উসেন বোল্টের মতো ব্যালট বক্স নিয়ে দৌড়টা আমরাও দেখেছি। কিন্তু আমাদের প্রশ্ন, একটা আস্ত নদীকে সেই বলে আপনি লিজ দিয়ে দেবেন? রাগ হচ্ছে কিন্তু হাসিও পাচ্ছে। হাসি পাচ্ছে এইভাবে যে প্রশাসনে সব কাজের একটা অর্ডার হয়, একটা এসওপি হয়, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর। কিন্তু এখানে এসওপি বেসওপি বলে কিছু নেই, এখানে সবটাই হচ্ছে এসওপি, শাসক অপারেটিং প্রসিজিওর। কিন্তু শাসক দল কি এর পেছনে রয়েছে, তাদের মদত রয়েছে? এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে, বিরোধীরাও এই প্রশ্নটা তুলে দিচ্ছে। জমি দখল দেখালাম, মাফ করবেন, বেআইনিভাবে পুকুর দখল দেখালাম, বেআইনিভাবে নদী চুরি দেখালাম, এবার আরেকটা সিভিক কমিউনিটি, হেলথ, স্বাস্থ্য, সেই স্বাস্থ্যর যে বেহাল অবস্থা জেলায় জেলায় সেটা দেখাবো। জেলায় জেলায় এই মুহূর্তে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, গ্রাউন্ড রিপোর্টের ক্যামেরায় ধরা পড়ছে জেলায় জেলায় বেহাল স্বাস্থ্য ব্যবস্থার ছবি। ন্যায্য মূল্যের দোকান যেগুলো রয়েছে সেগুলোর ঝাঁপি বন্ধ অনেক জায়গায়। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধের আকাল দেখা দিচ্ছে অনেক জেলায়, এই খবরও আসছে। প্রশ্ন আমাদের, স্বাস্থ্য নিয়ে এত অভিযোগ, সমাধানটা এখনো অধরা কেন? এই স্বাস্থ্য নিয়ে কলকাতায় রীতিমতো আন্দোলন হয়ে গেল 3 দিনের। এইখানে রীতিমতো শাসক দল চাপে পড়ে গেল, তারপরে এই অবস্থা। এই যে ছবি দেখছেন, এই যে ছবি, এটা আসানসোলের। আসানসোলে সামাজিক কাজের জন্য একটি কুলটি বিধানসভার অন্তর্গত লচিপুর জিটি রোডের পাশে কমিউনিটি হল ছিল। সেই কমিউনিটি হলটা তৈরি করা হয়েছিল আসানসোল পুর নিগমের পক্ষ থেকে একটা স্বেচ্ছাসেবী সংস্থাকে হেলথের জন্য দেওয়া হবে বলে। বর্তমানে সেই স্বেচ্ছাসেবী সংস্থা এই হলটার মালিকানা নিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, প্রথমে গরিবদের জন্য স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা বলে এরা এই হল শুরু করেছিল, কিন্তু তার সেখানে মেলে না, ওষুধ কিনতে হয় বাইরে থেকে। স্থানীয়রা বলছেন কমিউনিটি হল ফিরিয়ে দেওয়া হোক সাধারণ মানুষের জন্য, বিয়ে কিংবা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানে যাতে
আম জনতা এই কমিউনিটি হলকে ব্যবহার করতে পারে। অন্যদিকে ওই স্বেচ্ছাসেবী সংগঠন যারা প্রথমে বলেছিল এখানে ডাক্তারবাবু বসবেন, এখান থেকে আম জনতা ওষুধ কিনতে পাবে, আম জনতার কল্যাণ হবে, তারা কিছু স্থানীয় মানুষ সেখানে হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে। যদিও এই অভিযোগ স্থানীয়রা একেবারে অস্বীকার করছে। অর্থাৎ যেটা দাঁড়ালো, কুলটি পুরসভা একটি কমিউনিটি হল বানালো কমিউনিটির জন্য, অর্থাৎ আম জনতার জন্য। সেটা এবার একটা স্বেচ্ছাসেবী সংস্থা, ওই দেখুন দেখুন লেখা আছে টাচ হেলথ কেয়ার, দেখুন বড় বড় করে লেখা আছে, একেবারে ওই লাল ক্রস দেওয়া টাচ হেলথ কেয়ার। কিন্তু হেলথ কেয়ারে হেলথ ছাড়া বাকি সব রয়েছে। এই হেলথ কেয়ারে একটা বড় তালা ঝোলে, শুধু আর কিচ্ছু হয় না। আম জনতাকে স্বাস্থ্য দেব বলে এই হলটা, কমিউনিটি হল যেটা আম জনতার হল, সেটাই স্বেচ্ছাসেবী সংগঠন নিয়েছিল। কিন্তু সেখানে তারা কি করছে কেউ জানে না, তবে এইটুকু আমরা শিওর হেলথ করছে না, অর্থাৎ স্বাস্থ্যের কোনো কাজ করছে না। আর এই নিয়েই এখন আসানসোল সরগরম। শুনুন। ঠিক আছে, ডাক্তারের নাম করে, হ্যাঁ ডাক্তারের যারা গরিব দুঃখী তাদের হয়তো চিকিৎসা চলবে, কিন্তু চিকিৎসা তো কিছুই চলে না। সবাইকে ওই এক রকমের, কেউ হয়তো বললো মাথা ব্যথা, কেউ হয়তো বললো কোমরে ব্যথা, কেউ জ্বর, কিন্তু সব একই রকমের ওষুধ দেওয়া হয়। ওষুধ বাইরের থেকে লিখে দেওয়া হয়। যখন বাইরের থেকে লিখেই দেওয়া হয় তাহলে আমাদের এটা দরকার নেই, আমাদের যেরাম ছিল আমাদের সেরামেই থাকুক। আমাদের যখন ম্যারেজ হল ছিল, অসুবিধাতে আমাদের কাজ ছিল, তো এরকম আমরা চাই যেন ম্যারেজ হলেই থাক। ডাক্তার আমরা ভাবছিলাম যে ডাক্তার থাকবে, তো কি ডাক্তারের কি কাজ হচ্ছে এখানের মধ্যে ছিল, ওটা বুঝতে না। ভিতরে দেখছি এবার ঘর হয়ে গেছে, জিনিসপত্র সব হয়ে গেছে, পালং তোমার মানে কি সব কিছু। তো এবার এটা কি রুম না ডাক্তারখানা না কি মনে করবো? চলে এনজিও থেকে আমরা ফ্রি সব সার্ভিস দিই, মেডিকেল সার্ভিস, ফ্রি মেডিসিন দিই, ফ্রি চশমা দিই। প্রত্যেক দিনের মতো যেমন আমাদের চেম্বার বসে, সেই রকম আজকেও চেম্বার বসেছিল, ডাক্তারও এসে পৌঁছে গেছিল, কিছু পেশেন্টও ছিল। সেখানে হঠাৎ করে লোকাল কিছু লোক এসে হামলা করে সব ভাঙচুর করে দেয়। জনতার জন্য তৈরি করা হয় কমিউনিটি হল। সেই কমিউনিটি হলে জনতাকে স্বাস্থ্য পরিষেবা দেব বলে একদল স্বেচ্ছাসেবী সংগঠন তারা হলটাকে নিল, পুরসভার কাছ থেকেই নিয়ে বাইরে বড় বড় করে একটা স্বাস্থ্যকেন্দ্রের বোর্ড টাঙালো, তারপর তালা ঝুলিয়ে সেই যে কোথায় গেল, পুরসভা খোঁজ রাখলো না। এখানেই তো আমাদের প্রশ্ন, তাহলে কি পুরসভার সঙ্গে এই স্বেচ্ছাসেবী সংগঠনের কোনো আঁতাত রয়েছে, কোনো ইল্লিগাল ডিলিং রয়েছে? পার্টির কোনো ইল্লিগাল কাজ এখানে হয়? ইল্লিগাল কাজ হয় না পার্টিতে, এটা বলবেন না, আমরা সবাই জানি সব পার্টিতেই ইল্লিগাল কাজ হয়। আম জনতার কমিউনিটি হলে স্বাস্থ্য পরিষেবার নাম করে হাতিয়ে নিয়ে তালা ঝুলছে কেন, এই প্রশ্ন রয়েছে। এবং একই সঙ্গে বাঁকুড়া, দুর্গাপুর, মেদিনীপুর, রাজারহাট, সিউড়ি, এই সব জায়গায় বেহাল স্বাস্থ্যের যে ছবি গ্রাউন্ড রিপোর্টে উঠে এসছে আপনাদের দেখাবো। কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি গ্রাউন্ড রিপোর্টে। বিরতির পর ফিরে এলাম স্বাস্থ্যের বেহাল অবস্থা দেখাবার জন্য। কিন্তু তার আগে দাঁড়ান একটু রিক্যাপ করে নিই। আজকাল হয় না ওই ওটিটি সিরিজগুলোতে একটু পরের এপিসোডে রিক্যাপ। কি দেখলাম? গত আধ ঘন্টায় দেখলাম একটি নদী রীতিমতো পঞ্চায়েত সমিতি চুরি করে ফেললো। বিভিন্ন জায়গায় দেখলাম বেআইনিভাবে পুকুর ভরাট চলছে, এবং দেখলাম পুরুলিয়াতে একটি কমিউনিটি হল যেটা আম জনতার জন্য বানানো, সেটা পুরসভার কাছ থেকে একটা স্বেচ্ছাসেবী সংগঠন ভাড়াই নিয়ে কিংবা যাই করে হোক নিজের নামে নিয়ে সেখানে স্বাস্থ্য দেব বলে, স্বাস্থ্য পরিষেবা দেব বলে তালা ঝুলিয়ে চলে গেছে, এবং আমজনতা কিছু পাচ্ছেই না পরিষেবা। এবার চলুন বাঁকুড়াতে যাই, কারণ বাঁকুড়া জেলার ইন্দোপুর ব্লকের গুণনাথ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের হাল বেহাল। আগে এলাকার মানুষজন সেখানে প্রাথমিক চিকিৎসার সুযোগ পেত, কিন্তু এখন সেখানে এমনই অচলাবস্থা যে কোনো পরিষেবাই আর পাওয়া যাচ্ছে না, এমনটাই অভিযোগ উঠছে। চিকিৎসক নেই, শারীরিক অসুস্থতার কারণে একমাত্র ফার্মাসিস্ট তিনি আসেনই না। 2 স্বাস্থ্যকর্মী সকালে স্বাস্থ্যকেন্দ্রের দরজা খুললেও বেলা 12টায় তা বন্ধ করে দেন, এমনটাই স্থানীয়রা বলছে। স্টাফ কোয়ার্টার সেটা হয়ে উঠেছে গোয়াল ঘর, আর রাতে সেখানে বসে মদের আসর। চিকিৎসার জন্য সাধারণ মানুষকে যেতে হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার দূরে বাঁকুড়া শহরে। এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকার কারণে পরিষেবা ব্যাহত হচ্ছে, এই কথা স্বীকারও করে নিচ্ছে
জেলার ডেপুটি সিএমওএইচ স্বীকার তো করছেন, সমাধানটা কোথায়? সমাধানটাই তো নেই। এই দেখুন, এই দেখুন, এই হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। যাবেন, আপনি যাবেন, আপনার বাড়ির কাউকে নিয়ে এখানে চিকিৎসা করাতে যাবেন, সুস্থ রোগী এখানে ঢুকলে অসুস্থ হয়ে যাবে। গুণনাথ PHC সুস্থ স্বাস্থ্য কেন্দ্র, ইন্দোপুরের এই গুণনাথ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই অবস্থা দেখুন। এবার দেখুন স্টাফ কোয়ার্টার, এই যে সেই স্টাফ কোয়ার্টার, এগুলো গোয়ালঘর হয়ে গেছে। এই স্টাফ কোয়ার্টারে স্টাফ থাকে, আর স্টাফ থাকবে কোথায়? চিকিৎসক নেই, একজন ফার্মাসিস্ট তিনি এতটাই অসুস্থ তিনি আসেনই না। দুজন সকালে এসে তালা খোলেন, আবার ঠিক দুপুর 12টায় তালা লাগিয়ে দিয়ে বাড়ি চলে যান। আর নোংরা আর আবর্জনাটা দেখুন, একবার জাস্ট দেখুন। সুস্থ রোগী এখানে ঢুকলে অসুস্থ হবে, দ্য 100% গ্যারেন্টি। ডেপুটি সিএমওইচ বলছেন যে হ্যাঁ, ইন্দপুরের এই কথাটা তো শুনেছি। আমাদের প্রশ্ন, ডেপুটি সিএমওইচ সাহেব, ইন্দপুরের কথাটা যখন শুনেছিলেন ব্যবস্থা নিলেন না? স্টাফ কোয়ার্টারে খড়ের গাদা দেখুন। অবস্থা দুর্জনক, এরকম ভাবে আমরা আছি বেঁচে, ওষুধ পাচ্ছি না, পাতি পাচ্ছি না, ভালো ডাক্তারবাবু চিকিৎসা নাই, এরকম ভাবে কড়া করে। আর ডাক্তারবাবু আসে নাই, ওষুধ আলিয়ে বলছে না ডাক্তারবাবু আছে না, ডাক্তারবাবু নেই, কম্পাউন্ডার। ওই আমার মাথা ব্যথা, হাতে ব্যথা, জ্বর পরে এসে দেখছি এক রকমই ওষুধ দিচ্ছে, ওদের কোনো সাজছে না আর বাংলা দৌড়ে যেতে হচ্ছে। আগে খুব দারুণ ছিল, এখানে লাইকেশন টাইকেশন সবকিছুই হতো। এখন কোনো কিছু নেই, খালি কম্পাউন্ডার আছে, ওষুধ দিচ্ছে, ডাক্তার আসেনি। না, আগে যে কোয়ার্টার গুলো ছিল, এই কোয়ার্টার গুলো লোক থাকতো, কোয়ার্টার লোক থাকতো। এখন সেই কোয়ার্টার গুলো দেখতে পাচ্ছি গরু চড়ছে। এখন গরু চড়ছে, গরুর বাথান হয়ে গেছে। দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা ওখানে যতদূর খবর পেলাম বিএমও সাহেবের কাছ থেকে যে ডাক্তার শর্টেজ আছে। যে ডাক্তার ওখানে মেডিকেল অফিসার ওখানে পোস্টেড ছিল, তিনি পজিশনের চান্স পাওয়ার পরে চলে যাওয়ার পরে প্র্যাকটিক্যালি রিপ্লেসমেন্ট হয়নি, মানে কোনো সাবস্টিটিউট কোনো ডাক্তার এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট হয়নি, যার ফলে স্বাস্থ্যকেন্দ্র বেহাল। তাই আমজনতাকে 40-50 কিলোমিটার দূরে বাঁকুড়া শহরে গিয়ে ডাক্তার দেখাতে হচ্ছে। কোনো সভ্য গণতন্ত্রে এই ব্যভিচার মেনে নেওয়া যায়? সরকারি স্বাস্থ্যকেন্দ্র সেটা গরুর গোয়াল হয়ে গেছে। এত অভিযোগ, সমাধান মিলছে না কেন? ডেপুটি সিএমওইচ বলছেন আমি সবটাই জানি, কিন্তু উনি কোনো স্টেপ নেননি। চিকিৎসক আসে না, ফার্মাসিস্ট অসুস্থতার কারণে কোনোদিনই আসছেন না, 12টার মধ্যে তালা ঝুলছে। যারা ভোট দেন তাদের তো বেসিক অধিকার এই স্বাস্থ্য। ইন্দপুরের এই স্বাস্থ্যকেন্দ্র চোখে আঙুল দিয়ে হাসছে আমাদের দেখে, হাসতে হাসতে প্রশ্ন করছে যে গণতন্ত্রের এরকম মজা, এরকম জোক বানানোর অধিকার প্রশাসনকে কে দিয়েছে? প্রশ্ন করুন, প্রশ্ন করলে দেখুন প্রশাসন আপনাকে কিছু বলে কিনা। চলুন দুর্গাপুরে ঘুরে আসি, কারণ আবার একবার দুর্গাপুরের মহকুমা হাসপাতাল খবরের শিরোনামে, আমাদের হেডলাইনে। সরকারি হাসপাতাল, সেখান থেকে এবার কি হাওয়া হলো জানেন? উধাও হলো। এই সরকারি হাসপাতাল থেকে এখন এমন একটি জিনিস উধাও হয়েছে যেটা শুনতে আপনিও হাঁ হয়ে যাবেন। এই সরকারি হাসপাতাল থেকে একজন আস্ত রোগী হাওয়া উধাও। এই সরকারি হাসপাতাল থেকে হাসপাতালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছে সেই রোগীর পরিবার। নেপাল থেকে দুর্গাপুরে দিদির বাড়িতে চিকিৎসা করাতে এসেছিলেন ওম বাহাদুর কুমালকে। বছর 40-এর এই ব্যক্তি দিদির সঙ্গে পেটে ব্যথা নিয়ে 18ই নভেম্বর দুর্গাপুরের মহকুমা হাসপাতালের মেডিকেল ওয়ার্ডের 42 নম্বর বেডে ভর্তি হন। 19শে নভেম্বর দুপুর থেকে তিনি নিখোঁজ, এমনটাই অভিযোগ। সিসিটিভি ফুটেজ দেখলে তদন্তের সুবিধা হয়। সেখানে দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে খারাপ হয়ে গেছে সিসিটিভি। এই যে এতদিন ধরে শুনলাম সমস্ত সরকারি হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রতে 90%, 100% সিসিটিভি লাগানো হয়ে গেছে, দুর্গাপুর মহকুমা হাসপাতালের এই 42 নম্বর বেডের সামনে থাকা সিসিটিভিটি বিকল। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার বিষয়টি পুলিশকে জানানোর কথা জানিয়েছেন। তবে আমার প্রশ্ন, হাসপাতাল থেকে আমরা শুনেছি ওষুধ গায়েব হয়ে যায়, অক্সিজেন সিলিন্ডার গায়েব হয়ে যায়, বেড টেড গায়েব হয়ে যায়, আজ তো রুগী তাই বলে গায়েব হয়ে যাবে? অবাক হচ্ছি রোজ যত শুনছি। দেখুন, বৌদির একটা দাদাকে এনেছিল এখানে দেখাবার জন্য, বিধাননগর হসপিটাল মহকুমা।
তো বৌদি ওই 18 তারিখে ভর্তি করেছিল, 19 তারিখ থেকে নিখোঁজ, খুঁজে পাচ্ছে না, সবাইকে জানিয়েছে, কেউ কিছু বলছে না। তো আমরা এখনও খুঁজে এলাম, পাচ্ছি না। তো হসপিটালে কি একটাই সিসি ক্যামেরা? আরও তো আছে। বললেন সবই নর্মাল আছে, ঠিক আছে, এক্সরে রিপোর্টটা দেখাবেন, ওটা দেখিয়ে তাহলে আজকে ওনার ছুটি বলে এইটুকু বললেন। তো আমার স্বামী বললেন ঠিক আছে তুমি এখানে বসো, আলট্রাসোনোগ্রাফি আর এক্সরে রিপোর্টটা নিয়ে আসছি, আর আলট্রাসোনোগ্রাফি করতে হবে, এখনও করা হয়নি আলট্রাসোনোগ্রাফি। তো আমি ওই রিপোর্টটা নিয়ে এসে তারপরে নিয়ে যাচ্ছি তোমাকে আলট্রাসোনোগ্রাফি করাবার জন্য। দিয়ে ওই বলে উনি ওই রিপোর্ট আনতে গেছেন, আর রিপোর্ট আনতে গিয়ে চাটা খেয়ে এসে দেখছেন যে বেডে নেই ভাই। দেখুন, একটা পেশেন্ট ভর্তি হয়েছিল মিস্টার বাহাদুর বলে, 18 তারিখে ভর্তি হয়েছিল দুপুরবেলা। ভর্তি হয়েছিল হিমোপটিসিস নিয়ে ভর্তি হয়েছিল বোধহয়। ওই কাশির সঙ্গে রক্ত উঠছিল বা বমির সঙ্গে রক্ত উঠছিল, এরকম টাইপের পেশেন্ট নিয়ে। তো সেটা আন্ডার ইনভেস্টিগেশন ছিল, অ্যালং উইথ পেটে ব্যথা ছিল। তা ভর্তি হয়ে চিকিৎসা হয়েছিল, তারপর রাতেও চিকিৎসা হয়েছিল। তারপর দুপুরবেলা তার নেক্সট দিন মর্নিংয়ে যে সেটা রাউন্ড দিয়ে পেশেন্টকে দেখা হয়েছিল। তারপর লাঞ্চ করার পর থেকে পেশেন্ট আর বেডে পাওয়া যায়নি। তা সেই আমরা ওটাকে অ্যাবসকন্ড হিসাবে দেখাই, যারা আমরা হাসি পাচ্ছে হয়তো কারো কারো, কেউ কেউ বলছে হয়তো ব্যঙ্গ হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ব্যাপারটা একেবারে হাসার নয়, ব্যাপারটা একেবারে ব্যঙ্গ করার নয়। যার রোগী, যার পরিবার, সেই পরিবারের মানুষগুলোর কথা ভাবুন তো। আর এই করতে কোথাও আরেকটা প্রশ্ন হঠাৎ নিজে নিজেই চলে আসে, এই যে এতদিন ধরে চিফ সেক্রেটারি, হেলথ সেক্রেটারি, তারা সবাই সুপ্রিম কোর্টে গিয়ে বললেন যে হ্যাঁ সিসিটিভি লাগানোর কাজ সম্পূর্ণ, সমস্ত সরকারি স্বাস্থ্য এস্টাবলিশমেন্টে এই মুহূর্তে সিসিটিভির নজরদারি রয়েছে। তাহলে আমাদের প্রশ্ন, দুর্গাপুর মহকুমা হাসপাতালের 42 নম্বর বেডের সামনে থাকা সিসিটিভিটা কেন বিকল? এটা তো কোথাও ওই যে বলে না, এক্সেপশন প্রুভস দ্য রুল, তাই হয়ে গেল। আজকে মহকুমা হাসপাতাল, দুর্গাপুর মহকুমা হাসপাতাল সামনে এসছে, এরপর গ্রাউন্ড রিপোর্ট যত এগোবে তত আরো একটা হাসপাতাল সামনে আসবে। তার মানে সরকার এতদিন আমাদের সামনে সিসিটিভি নিয়ে যা বলেছে সবটাই কি ভুল, সবটাই ভুয়ো। পাবলিকের সাথে এই রকম অভদ্রতা, এই রকম দ্বিচারিতা করার রাইট কোনো প্রশাসনের থাকে না, থাকা উচিত নয়। আমরাও এক্সপেক্ট করি আমাদের প্রশাসন আমাদের সঙ্গে কোনো দ্বিচারিতা করছেন না। কিন্তু মেদিনীপুরে যাই চলুন, কারণ মেদিনীপুরে দেখলে সেখানে বুঝতে পারবেন যে পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেগুলোই আমজনতাকে দেওয়া হচ্ছে। ঠিক শুনলেন, এক্সপায়ার্ড ওষুধ, এক্সপায়ার্ড যে ওষুধ খাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, পুরসভার স্বাস্থ্য বিভাগে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। বিষয়টি জানতে পেরে ওই ওষুধ ফেরত নিয়ে নতুন ওষুধ দেওয়ার ব্যবস্থা করলো মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য বিভাগ। তবে এটা কেন হলো এখন সেটাই প্রশ্ন। মেদিনীপুর পুরসভার খোদ স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ, আর এই নিয়েই এখন চরম উদ্বেগে রয়েছে সেখানকার রোগীর পরিবাররা। মেদিনীপুর শহরের আলীগঞ্জের বাসিন্দা চণ্ডীপ্রসাদ দত্ত বিভিন্ন রোগের সমস্যায় ভুগছেন দীর্ঘ প্রায় 10 বছর ধরে। সম্প্রতি তিনি গিয়েছিলেন মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে এবং তিনি দেখেন যে ওষুধ তাকে দেওয়া হয়েছে তার মেয়াদ অনেকদিন আগেই ফুরিয়ে গিয়েছে। পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন ভুল খতিয়ে দেখে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রশ্ন, এমন ভুল হবে কেন? এক্সপায়ারি ওষুধ কিংবা এক্সপায়ার্ড ওষুধ কেনা বেচা করা তো দণ্ডনীয় অপরাধ বটেই, এটা মানবিকভাবেও একটি অপরাধ। এটা বিষ হতে পারে, এটা ক্ষতি হতে পারে রোগীর। দেখুন যিনি অভিযোগ করছেন তিনি কি বলছেন এবং বাকিরা ড্যামেজ কন্ট্রোলে এখন কি বলছেন দেখুন। আমার এমনিতে কিডনির রোগ, তারপরে শ্বাস আছে, ওই সুগার, প্রেসার সবই আছে। তো আমি বললাম যে এত ওষুধের দাম আর প্রেসারের ওষুধের অনেক দাম, একটু দেখি পৌরসভা থেকে কিছু পাওয়া যায় না। তো গেছিলাম, এই যে পৌরসভায় আমাকে ওষুধগুলো সব দিয়েছে, সব এক্সপায়ারি ওষুধ। হ্যাঁ, আমি দেখিয়েছি ডাক্তারকে। হ্যাঁ, প্রশাসনের গাফিলতিগুলো। মাননীয় জেলা শাসকের সাথে দেখা করে পুরো ঘটনাটা ওনাকে তার গোচরে আনি, উনি এবং আমাদের সিএমও সাহেব। তারপরে আমরা মেদিনীপুর পুরসভায় এসে আমাদের 2 সরকারি আধিকারিক, এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসার, যে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল, সেই তদন্ত কমিটি তারা 3 দিনের মধ্যে রিপোর্ট দেবেন।
আপনাদের নিয়ে যাই এখান থেকে, আমাদের অফিস থেকে খুব কাছেই এবং কলকাতার ঠিক বাইরে রাজারহাটে। বেড আছে, চিকিৎসার সরঞ্জাম রয়েছে, তবে পরিষেবা আর নেই। স্বাস্থ্যকেন্দ্রের নার্সিং স্টাফের সামনেই ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানকার এলাকাবাসী। মুখে কুলুপ হাসপাতাল কর্মীদের। প্রায় 8 বিঘা জায়গা জুড়ে রাজারহাটের চাঁদপুর স্বাস্থ্যকেন্দ্র এবং সেই স্বাস্থ্যকেন্দ্রের রক্ষণাবেক্ষণের অভাবে হাসপাতালের বিল্ডিং কার্যত ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। কেমন অবস্থা স্বাস্থ্যকেন্দ্রের, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি গ্রাউন্ড রিপোর্টে। দেখুন। না থাকে তখন আমি ফার্মাসিস্টের ইয়েতে, এটা আমাদের সিএমওইচ ওখান থেকে আমাদের বলা থাকে, ঠিক আছে, যে কোনো অসুবিধা হলে সেখানে ফার্মাসিস্টের মেডিসিনের সম্বন্ধে ডাইরেকশন দিয়ে তার সহায়কারীদের মাধ্যমে ওষুধটা দেওয়া, ঠিক আছে। তো যেহেতু এখানে আমি আছি, স্টাফ নার্স আছে, তো আমাদের একটা ইয়ে থাকে, সিএইচও বলে একটা পোস্ট আছে এখানে, তো সেই পোস্টের মাধ্যমে আমাদের ওই ট্রিটমেন্ট করার একটা প্রোটোকল দেওয়া থাকে, বিশেষত পিএইচসি ক্ষেত্রে। যেমন ডক্টরদের যখন ক্যাম্প পড়ে তখন সেক্ষেত্রে হেল্পের জন্য করা হয়। এছাড়া ই প্রেসক্রিপশন বা অনলাইন অনেক কিছু হয়, যার মাধ্যমে আমরা কনসালটেশনের মাধ্যমে স্যারের কাছে কনসালটেশন করে অনেক ডাক্তারবাবু প্রত্যেক দিনই আসেন। যেদিন ক্যাম্প থাকে, 2 দিন করে 3 দিন করে ক্যাম্প থাকে, সেই 3 দিন ওনাকে অন্য জায়গায় যেতে হয়। ডাক্তার একজনই আছে, যেরকম পিএইচসি যেটা ইয়ে। এখন এই মাঝে মাঝে একজন ডাক্তার আছে, সপ্তাহে 3 দিন না 4 দিন আসে, উনি মোটামুটি খারাপ দেখেন না, হ্যাঁ, কিন্তু এখানের পরিবেশটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এই হসপিটালের কোনো মুমূর্ষ রোগী সেই নিয়ে যেতে হয় একদম কলকাতায়। যারা গরিব মানুষ তাদের তো অত খরচ করে গাড়ি টাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারে না। হসপিটালে ভালো তো চিকিৎসা তো সেরকম নয়, সপ্তাহে 1 দিন 2 দিন আসছে, এসে বেশিক্ষণ থাকছেও না, চলে যাচ্ছে। আর এই গরু বাছুর এখানে সব বাঁচছে, বারণ করলে শুনছে না, সন্ধ্যের পরে তাড়ি মদ গাঁজা সবই চলছে এখানে। এই হাসপাতালটা 100 দিনেকার হাসপাতাল। আগে বেড ছিল, সবই ছিল, এখন হাসপাতালটা অবনতি হয়ে গেছে। কোনো ডাক্তার নেই, কিচ্ছু নেই। একটা করে ডাক্তার আসে, কখন আসে কেউ জানে না। সন্ধ্যে হলে দিনের বেলা গরু ছাগল সব চড়ে, রাত হলে মদ পথ সব খায়ের মধ্যে, ঠিক আছে। হাসপাতালটা এই দুর্নীতি এসে গেছে। হাসপাতাল দীর্ঘদিন আজ ডাক্তার কিচ্ছু নেই। কোনো রুগী থাকে, আগে রুগী থাকতো, বিশাল বেড ফেড থাকতো, সব রকম ডাক্তার চিকিৎসা, তখন ডাক্তার কিচ্ছু নেই। আজ হাসপাতালটাও অবনতি হয়ে গেছে। কাকুলি ঘোষ দস্তিদার নিজে এই হসপিটালে এসে নিজে বলে গেছেন যে এই হসপিটালে বেড চালু করব, এবং সেটা অন্তত 12 থেকে 13 বছর আগে নিজে এসে দাঁড়িয়ে এই হসপিটাল চত্বরে দাঁড়িয়ে বলে গেছেন সাংবাদিকদের সামনেই, কিন্তু বেড চালু হলো না। আর আমরা ওই প্রত্যেক বছর ভোট আসে, ভোটের মুখে শুধু প্রচারে শুনি যে হসপিটাল চালু হবে, এই হসপিটালের উন্নয়ন হবে, বেড ফিরে আসবে, কোনোদিন বেড ফিরে আসে না। প্রথম কথা হচ্ছে আপনি বললেন যে এই হসপিটালে পরিষেবা পান না, এবার তাহলে আমাকে জানতে হয় যে এখানকার লোকাল পাবলিককে আপনাকে ডাকতে হবে, যে তারা বলুক, এই যে উনাকে আমি চিনি মুখটা খুব ভালো করে, আচ্ছা উনাকে চিনি, যাদেরকে আমি এখানে যারা আছে উনারা বলুক এবার যে আমি প্রতিদিন আসি কিনা, আমাকে দেখে কিনা, ডাক্তারবাবুকে প্রতিদিন দেখে কিনা, এবং আমরা এখানে কি করি। এবার তাহলে আমাকে সাধারণ পাবলিককে আমাকে জিজ্ঞাসা করতে। এখন নতুন যে ডাক্তারবাবু এসছে বছর 2, এইবার ডাক্তারবাবু তো আসছেন, আমরা দেখছি। হ্যাঁ, উনি তো অন্য জায়গায় ডিউটি আছে, উনার ক্যাম্পে আছেন উনি। আমি আমার গ্রাউন্ড রিপোর্টের টিমকে বলবো আমার সঙ্গে সঙ্গে এই হাসপাতাল ভুতুরে বাড়ি স্বাস্থ্যকেন্দ্র রাজারহাটের তার ছবিটাও চালাতে। আর এই ছবিটা দেখতে দেখতে আপনি ভাবুন, দেখি ছবিটা স্ক্রিনে আনি, একটু আমাদের দর্শকরা দেখুক রাজারহাটের এই স্বাস্থ্যকেন্দ্রের ছবিটা। আমরা এই ছবিটা দেখতে দেখতে একটু ভাবি যে আমরা কখনো যদি কোনো রকম রোগে অসুস্থ হই, আমরা এই হাসপাতালে, এই স্বাস্থ্যকেন্দ্রে নিজের চিকিৎসা করাতে যাবো কিনা। আপনি যাবেন, ধরুন আপনার পা মুচকে গেল, আপনার জ্বর হলো, আপনার সর্দি কাশি হলো, আপনার অন্য কোনো সমস্যা হলো, আপনার প্রেশার বেড়ে গেল, আপনি এই স্বাস্থ্যকেন্দ্রে, যেটা দেখছেন স্ক্রিনে, এই স্বাস্থ্যকেন্দ্রে নিজের চিকিৎসা করাতে যাবেন। গেলে কি হনুমান চালিসা জপতে জপতে যাবেন? কারণ এটা স্বাস্থ্যকেন্দ্র কম, ভুতুড়ো বাড়ি বেশি। আম জনতা যে অভিযোগ করলো, একজন বললেন 12 থেকে 13 বছর ধরে এই প্রতিশ্রুতি টানা দেওয়া হচ্ছে। 12 থেকে 13 বছর। আচ্ছা, 12 থেকে 13 বছর আগে আরেকটা কি হয়েছিল জানো? 12 থেকে 13 বছর আগেই তো রাজ্যে সরকার পরিবর্তন হয়েছিল, তাই না? অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার এসেছিল, তাই না? তার মানে 12 থেকে 13 বছর আগে, সেই 2011 সালের মে মাস থেকে এই যে আমরা শুনছি রাজ্যে এত সুপার স্পেশালিটি হয়ে গেছে, এত স্বাস্থ্যকেন্দ্র হয়ে গেছে, ফলাও করে সাজানো হয়েছে, ঢালাও করে সাজানো হয়েছে স্বাস্থ্যকে, এভাবে এটাই অ্যাকচুয়াল ছবি।
যাকে রাজারহাট দেখালাম। মুভিং অন, সিউড়ির দিকে যাই, চলুন সিউড়ি। কারণ ন্যায্য মূল্যের ওষুধের দাম নাম তো আপনারা সবাই শুনেছেন, ন্যায্য মূল্যে ওষুধের দোকানের কথাও আপনারা শুনেছেন। গত হয়েছে সিউড়িতে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ঠিক শুনলেন, গত হয়েছে। কারণ ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ, আর তাতেই এখন মানুষ, আমজনতা বিপাকে পড়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে হাসপাতালের এই ন্যায্য মূল্যের দোকান টেন্ডার হস্তান্তর হয়েছে, কিন্তু নতুন টেন্ডার প্রাপ্ত ব্যক্তি এখনো সেই দোকান খোলেননি। যদিও আমজনতার প্রচন্ড ঝক্কি পোহাতে হচ্ছে, আমজনতা নাজেহাল হয়ে যাচ্ছে। বিষয়টি দ্রুত সমাধান হবে বলে জানাচ্ছে বীরভূম স্বাস্থ্য জেলার সিএমওইচ হিমাদ্রি অডি। প্রায় 1.5 মাস ধরে বন্ধ হয়ে রয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সরকার কর্তৃক থাকা এই ন্যায্য মূল্যের দোকান। আবার বলি, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, ঠিক শুনছেন, সুপার স্পেশালিটি হাসপাতাল। আরে হ্যাঁ দাদা, ঠিক শুনছেন, সুপার স্পেশালিটি হাসপাতাল, যার কথা বারবার ফলাও করে একাধিক নেতামন্ত্রী একাধিকবার তাদের ইস্তেহারে বলে, সেই সিউড়ির একটি সুপার স্পেশালিটি হাসপাতালের সরকার কর্তৃক থাকা একটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান 1.5 মাস ধরে বন্ধ, আমজনতার নাজেহাল। গ্রাউন্ড রিপোর্টার গিয়েছিল সেখানে, দেখুন তিনি কি দেখলেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বীরভূম জেলার সিউড়ি সদর হাসপাতাল চত্বরে, এবং হাসপাতালে যে ন্যায্য মূল্যে ওষুধের দোকান, অর্থাৎ রাজ্য সরকারের যে পিপিটি মডেলের মাধ্যমে যে প্রত্যেকটা হাসপাতালে থাকা যে ন্যায্য মূল্যে ওষুধের দোকান, সেইটির সামনে। এবং এখান থেকে চিত্রটা দেখাতে বলবো যে গত কয়েকদিন ধরেই কিন্তু এই হাসপাতালে ন্যায্য মূল্যের যে ওষুধের দোকান সেটি বন্ধ হয়ে রয়েছে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে হাসপাতালে গুটি কয়েক যে সমস্ত জীবনদায়ী ঔষধ রয়েছে সেগুলোও কিন্তু অমিল রয়েছে। এর জেরেই কিন্তু রীতিমতো বিপাকে পড়েছে রোগীর আত্মীয় থেকে শুরু করে রোগীরা। যেটা স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে দিন কয়েক আগে এই যে পিপিটি মডেলে থাকা যে ন্যায্য মূল্যে ওষুধের দোকান, তার যে টেন্ডার সেটা হস্তান্তর হয়েছে, এবং হস্তান্তর হওয়ার পর থেকেই নাকি এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান এখনও পর্যন্ত খোলেনি, এবং তার জেরেই কিন্তু বিপাকে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে রোগীর আত্মীয়দেরকে। বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুভদীপ পালের রিপোর্ট, এনকেটিভি বাংলা। বেশ, গ্রাউন্ড রিপোর্ট দেখলেন, এবার চলুন আরেকটা জিনিস দেখাই, অ্যাকচুয়ালি শোনাবো, কারণ আমরা ফোনে যোগাযোগ করেছিলাম হিমাদ্রি আড়ির সঙ্গে, যিনি ওখানকার সিএমওইচ। তিনি কি বলছেন দেখুন। যেটা হয়েছে, এই ন্যায্য মূল্যের দোকানটা এখন হচ্ছে হ্যান্ড ওভার হয়েছে। এটা টেন্ডার শেষ হয়ে গেছিল, গভর্নমেন্ট টেন্ডার করেছে, করার পর সেই টেন্ডারে নতুন যিনি পেয়েছেন তিনি অলরেডি নিয়ে নিয়েছেন, হ্যান্ড ওভার হয়ে গেছে। এটা শর্টলি এটা চালু হয়ে যাবে। এবার যে কথাটা আপনাদের বলবো কিংবা যে খবরটা আপনাদের দেখাবো সেটা খুব আশঙ্কাজনক। সোশ্যাল মিডিয়ায় মাদক নেশায় বন্দী হচ্ছে শৈশব, ফোনে আসক্তি থেকেই বাড়ছে শিশুদের অপরাধ প্রবণতা, সাইবার বুলিংয়ের শিকার হয়ে আত্মঘাতী হচ্ছেন একাধিক। শৈশবে ইন্টারনেট মুক্ত করতে অস্ট্রেলিয়া একটি যুগান্তকারী বিল এনেছে। 16 বছরের নিচে নাবালকদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়া পেরেছে। আমাদের প্রশ্ন, ভারত কবে পারবে? কিন্তু তার আগে এই মুহূর্তে ভারতবর্ষ নিয়ে এবং বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডস কি বলছে দেখুন। বলা হচ্ছে 9 থেকে 16 বছরের বাচ্চারা দিনে প্রায় 6 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটায়। 6 ঘন্টা। বাচ্চাদের স্বভাব এবং ব্যবহারে পরিবর্তনের কারণ এই আসক্তি। মনোযোগ এবং স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ এই আসক্তি। এমনকি অপরাধ প্রবণতার শিকার হয় অনেকেই এই সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে। অপরাধমূলক গেমিং, এই গেমিংয়ের শিকার হয় অনেকে। কয়েকদিন আগে, কিছু বছর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে ব্লু ওয়েল বলে একটি খেলার কথা, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল। ব্লু ওয়েল, সেই ব্লু ওয়েল খেলে অনেক শিশু, অনেক টিনেজার্স, অনেক নাবালক তারা কিন্তু হয় অপরাধ ঘটাচ্ছিল কিংবা সেলফ হার্ম, নিজেদের কখনো শিরা কেটে, কখনো গলায় ফাঁস দিয়ে সুইসাইড করছিল। এই সোশ্যাল মিডিয়ায় শিশুদের সারাক্ষণ আসক্তি, সারাক্ষণ একটা ফোনের মধ্যে ঢুকে থাকা। শুধু শিশুরা কেন, আমি আপনি বাড়ি গিয়ে নিজেরা ভাবুন তো কতক্ষণ ফোনে রিল দেখতে দেখতে কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে কাটাই। এই আসক্তি কিন্তু ক্রমে তিলে তিলে আমাদের শেষ করে দিচ্ছে। কোথাও অস্ট্রেলিয়া এই সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে নাবালকদের বাঁচাবার জন্য একটি বিল এনেছে, এবং যুগান্তকারী বিল এনেছে অস্ট্রেলিয়া।
সেই বিলে বলা হয়েছে 16 বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়াতে থাকবে না যতক্ষণ না তার লিগ্যাল গার্ডিয়ান কিংবা তার অভিভাবকরা পারমিশন দেবে। এমনকি এটাও বলা হয়েছে যে এটা সুনিশ্চিত করার জন্য যত রকমের পদ্ধতি দরকার, বায়োমেট্রিক হোক কিংবা কোনো রকম সোশ্যাল সিকিউরিটি, যেমন আমাদের দেশে আধার আছে, ওই দেশে নিশ্চয়ই কোনো সোশ্যাল সিকিউরিটি আছে, সেটা ভেরিফিকেশন করে এজ ভেরিফাই মানে বয়স ভেরিফাই করতে হবে। যে অ্যাকাউন্ট খুলছে তার বয়স ভেরিফাই করতে হবে। এর অন্যত্র হলে যে সোশ্যাল মিডিয়া কোম্পানিতে দেখা যাবে 16 বছরের নিচের শিশুর অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে প্রায় 9 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ফাইনও করতে হতে পারে, অর্থাৎ জরিমানা করা হবে। এবার ভারতবর্ষে এরকম কি কোনো আইন আছে? আছে 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 ভারতবর্ষে এরকম আইন আছে। 2023 সালে সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের তথ্য সুরক্ষিত করতে বিল পাস করা হয়েছিল। ভারতের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন 2023 সালে পাস করা হয়। আর এই আইনের 9 নম্বর অনুচ্ছেদে শিশুদের তথ্য সুরক্ষায় অগ্রাধিকার দেওয়া হয়। শিশুদের তথ্য নিতে হলে অভিভাবকদের অনুমোদন নিতে হবে। যে কোনো টেক কোম্পানি তাদেরকে এই অনুমোদন নিতে হবে। সমস্ত সোশ্যাল মিডিয়ার জন্য এই আইন লাগু করা হয়েছে, অর্থাৎ এই আইন কিন্তু এখন কার্যকরী। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, এই আইন 2023 সাল থেকে কার্যকরী হওয়ার পরও এখনো পর্যন্ত অর্থাৎ টিল ডেট কি অবস্থা? হোয়াট ইজ দ্য গ্রাউন্ড রিয়ালিটি? দেখুন, গ্রাউন্ড রিয়ালিটি বলছে একাধিক ডেটা ব্রিচে সংকটে নাবালকরা। দেখাবো, পরের গ্রাফিক্সটা দেখাবো, সোশ্যাল মিডিয়া হার্ম ইন ইন্ডিয়াটা দেখাবো। একাধিক ডেটা ব্রিচে সংকটে নাবালকদের নিজস্ব তথ্য। অপরাধমূলক গেম, ব্লু হোয়েল, এই আসক্তিতে আত্মঘাতী একাধিক নাবালক, তাদের ছবি ব্যবহার করে শিশু পর্নোগ্রাফিতে ব্যবহার করা হচ্ছে। শিশুদের সোশ্যাল মিডিয়ার ছবি হ্যাক করে ব্ল্যাকমেল করা হচ্ছে। আমাদের প্রশ্ন, তাহলে 2023 সালের এই সোশ্যাল মিডিয়া আইন যেটা পাস করা হলো, যেটা মাফ করবেন ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন পাস করা হলো, সে আইন লাগু হলেও, কার্যকরী হলেও, রীতিমতো গ্যাজেটে সেই আইনের উল্লেখ রয়েছে, তারপরেও সেটা কার্যকরী হচ্ছে না কেন? কেন এখনো চাইল্ড পর্নোগ্রাফি, শিশু পর্নোগ্রাফি, শিশুদের সোশ্যাল মিডিয়ার ছবি হ্যাক করে ব্ল্যাকমেলের একাধিক খবর আমাদের সামনে উঠে আসছে? অস্ট্রেলিয়া যা পেরেছে আমরাও কিন্তু 2023 সালে তা পেরেছি। 9 নম্বর অনুচ্ছেদ ক্লিয়ারলি লিখে দিচ্ছে শিশুদের তথ্য সুরক্ষায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কিন্তু সেটা আমরা কতটা বলবৎ করতে পেরেছি? আর কোথাও আমাদের নিজেদেরও এবার ভাবতে হবে, নিজের শিশুকে হাতে একটি মোবাইল ফোন দিয়ে দেওয়ার আগে ভাবতে হবে সেই মোবাইল ফোন দিয়ে দিয়ে কি সমস্যাটাই না আমরা নিজেদের জীবনে ডেকে আনছি, তাই নয় কি? ভাবুন, ভাবলে বুঝতে পারবেন সমস্যাটা ঠিক কোথায়। তাহলে আজকে কি দেখালাম আপনাদের? আজকে আমরা গত 1 ঘন্টায় দেখলাম নদী কিভাবে লিজ হয়ে যায়, এবং তারপর তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বাররা কিভাবে বলে না না ওটা নদী নয়, ওটা তো খাল, ওটা তো জলাভূমি, ওটা তো কেন্দ্রের দায়িত্ব। আমরা দেখলাম কিভাবে বেআইনিভাবে পুকুর ভরাট করা হয়। আমরা দেখলাম কিভাবে জেলায় জেলায় হাসপাতালে অব্যবস্থা এবং বেহাল স্বাস্থ্য পরিষেবা। আমরা দেখলাম কিভাবে হাসপাতাল কোথাও গোয়াল, কোথাও চিকিৎসকহীন। আমরা দেখলাম কিভাবে হাসপাতাল থেকে একজন জলজ্যান্ত রোগী উধাও হয়ে গেল এবং সিসিটিভি ক্যামেরা সেখানে কাজ করছে না বলে দায় ঝেড়ে ফেললো কর্তৃপক্ষ। এবং আমরা এও দেখলাম সোশ্যাল মিডিয়ার মরণ ফাঁদ। আমরা এও দেখলাম এই আসক্তি ড্রাগসের থেকে কোনো অংশে কম নয়। আজ গ্রাউন্ড রিপোর্টে এই পর্যন্ত। আবার দেখা হবে গ্রাউন্ড রিপোর্টে, আপনার খবর আপনার ইস্যু নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।